নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা ঘোষ। তোমরা প্রত্যেকে জানো তোমাদের ডব্লিউবিতে যতগুলো ভ্যাকেন্সি আসার কথা ছিল, মানে পুলিশের যতগুলো ভ্যাকেন্সি আসার কথা ছিল প্রত্যেকটাই চলে এসেছে। তোমাদের কলকাতা পুলিশের মানে কেপির ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। ডব্লিউবিপিতে তোমাদের কনস্টেবল এবং এসআই এই দুটোরই ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তাহলে এই মুহূর্তে তোমাদের পুরোপুরি প্রিপারেশনের ওপরে জোর দেওয়া উচিত। আমি ভীষণই ভালো মতোই বুঝতে পারছি একজন ইউআর ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছে তাদের অবস্থাটা, কারণ ভ্যাকেন্সির ডিস্ট্রিবিউশনটা সিরিয়াসলি ভীষণই বাজে হারে হয়েছে। এবং যদি দেখা যায় জাস্ট নর্মাল যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে শুধুমাত্র 10% মানে সিট সংখ্যা ইউআরদের জন্য রাখা হয়েছে। ওয়েল, আমি মানছি যে তোমাদের আদার্স যে ইউআর এর মধ্যে যে এক্সামটেড ক্যাটাগরিগুলো রয়েছে, এই ধরনের জিনিসগুলো যা যা রয়েছে ভ্যাকেন্সিগুলো, এইগুলো পরবর্তীতে হয়তো ইউআর এ গিয়ে চলে আসবে। বাট সেদিক থেকেও ভ্যাকেন্সির ডিস্ট্রিবিউশনটা এরকম ভাবে করা একদম উচিত হয়নি। ওয়েল, আমি এইসব ব্যাপারে পরে আসছি। বাট সব থেকে প্রথমে তোমাদের এই মুহূর্তে এই সমস্ত জিনিসগুলোতে কোনো রকম ভাবে কান দিয়ে লাভ নেই। কারণ দেখো, তোমাদেরকে এই যা ভ্যাকেন্সি বেরিয়েছে, কনস্টেবল যা আছে, এসআই যা আছে, আর তোমাদের এই কলকাতা পুলিশ যা আছে, এই কটা ভ্যাকেন্সিকে পুরোপুরি টার্গেট করতে হবে। এই কটা ভ্যাকেন্সিকে টার্গেট করে, এবং দেখো এই মুহূর্তে তোমার পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই। ভ্যাকেন্সি যা এসেছে, যা হবে না হবে এগুলো পরে দেখা যাচ্ছে, পরবর্তীতে নোটিশ দিয়ে চেঞ্জ করতে পারে না করতে পারে, সেগুলো নিয়ে পরে ভাবা যাচ্ছে। সেইগুলো পুরোপুরি অফিসিয়াল ম্যাটার। তো সেই জিনিসগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে না ভেবে পড়াশোনাটা কিভাবে করা যায় সেই জিনিসটা নিয়ে তোমাদের ভাবতে হবে একটু। তো আজকের ভিডিওতে আমি বিশেষ করে এই ডব্লিউবিপি মানে মানে কিভাবে তোমরা এই ডব্লিউবিপি কনস্টেবলটাকে টার্গেট করবে, মানে কি রকম ভাবে তোমাদের পড়াশোনা করা উচিত, তোমাদের কত মার্কস টার্গেট করতে হবে, এবং সেই মার্কসটা টার্গেট করার জন্য তোমাদেরকে বেশ আমি 4টে পয়েন্ট বলবো। এই 4টে পয়েন্টের ভিত্তিতে তোমরা যদি পড়াশোনা করতে পারো, ডেফিনেটলি তোমরা তোমাদের যতই যাই ভ্যাকেন্সি থাকুক না কেন, তোমরা সেই জায়গাতে নিজের একটা নাম বার করে নিতে পারবে। আর অবভিয়াসলি আমি এই জিনিসটাকে পুরোপুরি ডব্লিউবিপি ওরিয়েন্টেড বলছি, বাট সেদিক থেকে পুরোপুরি জিনিসটা কিন্তু কলকাতা পুলিশের সাথে ম্যাচ করবে, কারণ কলকাতা পুলিশের জন্য তোমাদের আলাদা করে এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমি তোমাদের বলে দিই, আজকের এই ভিডিওটা স্পন্সর করছে টেক্সটবুক। এই মুহূর্তে টেক্সটবুকের একটা ভালো অফার চলছে, আমি আগে তোমাদের সেটা নিয়ে বলে দিই, তারপর আমরা টপিকে ফিরছি। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের একই কথা বলি যে মক টেস্ট ছাড়া তোমাদের সিলেকশন পসিবল না। যে কারণে আমি তোমাদের এই মক টেস্টের জন্য টেক্সটবুককে রিকমেন্ড করছি। আর এই মুহূর্তে টেক্সটবুকে শিবরাত্রি স্পেশাল এই আমাদের এই একটাই অফার চলছে। এই শিবরাত্রি স্পেশাল এই অফারটাতে তোমরা এই 8 থেকে 10 মার্চ যে টাইমটা রয়েছে, এই টাইমের মধ্যে মানে আজ থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা এই বিদ্যাকোষ কোডটা যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমরা ম্যাক্সিমাম 12% ডিসকাউন্ট পেয়ে তোমরা যে ইয়ারলি পাস প্রোটা রয়েছে, এই পাস প্রোটা 360 টাকায় পেয়ে যাবে। আর আমার তোমাদের যে এই নর্মাল পাসটা রয়েছে সেটা তোমরা 219 টাকায় পেয়ে যাবে। অবভিয়াসলি আমি তোমাদের এই পাস প্রোটাকেই রিকমেন্ড করি, কারণ এই পাস প্রোতে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা এই পাস প্রোতে পেয়ে যাবে। যেখানে আমাদের এই ডব্লিউপি যে কোনো এক্সামের জন্য মানে কলকাতা পুলিশ বা ডব্লিউপি এসআই কনস্টেবল যা এক্সাম আছে, প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভীষণ হারে জরুরি হয়েছে। এর সঙ্গে তোমরা আদার যে সমস্ত এক্সামগুলো রয়েছে, কারণ তোমরা জানো যে আমাদের এই ডব্লিউপি কোশ্চেনগুলো এখন এই মুহূর্তে মানে পুলিশের এক্সামগুলো বিশেষ করে এখন সেন্টার ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। যে কারণে তোমাদের এই সিজিএল সিএইচএস এর বিভিন্ন যে এক্সামগুলো হয়ে থাকে সেন্টারে, তাদের কোশ্চেনগুলো কিন্তু ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়েছে। যে কারণে আমি তোমাদের এই পাস কোডটাকে রিকমেন্ড করছি। ডেফিনেটলি তোমরা এই বিদ্যাকোষ কোডটা অ্যাপ্লাই করে 12% ডিসকাউন্ট নিয়ে এই পাস কোডটা কিনে নিতে পারো। আর তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের এই একটা পাসের মধ্যে তোমরা সমস্ত ধরনের পুরোপুরি এক্সামগুলো পেয়ে যাবে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম হোক না কেন, ডব্লিউপি কনস্টেবল, এসআই, কলকাতা পুলিশ, এছাড়া ক্লাসিক, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, প্রত্যেকটা এক্সামগুলো তোমরা কি পাবে, এই একটা পাসের মধ্যে কিন্তু পুরোপুরি পেয়ে যাচ্ছ। আর তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো রকম কোনো কিছু ভাবা দরকার নেই, কারণ তোমরা এখানে 12টা প্লাস ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের টেস্টগুলো পেয়ে যাবে। অবভিয়াসলি তোমরা এখানে সেই জন্য আমরা কি বলছি যে বেঙ্গলিতে, ইংলিশে এবং হিন্দিতে তোমরা এই টেস্টগুলো দিতে পারবে। বহু স্টুডেন্ট এই টেক্সট বুকের পাস নিয়ে ডেফিনেটলি এইগুলোকে প্র্যাকটিস করে তারা সিলেকশন পেয়েছে। অবভিয়াসলি তোমরাও এই মহাদেবের আশীর্বাদ নিয়ে সাকসেসটা ডেফিনেটলি পেতে পারবে। আর সিলেকশন পাওয়ার পরে সিলেকশন পাও, ফুল রিফান্ড নিয়ে যাও। সো সিলেকশন পাওয়ার পরে তোমরা ডেফিনেটলি এই অফারটার কিন্তু ফায়দা উঠাতে পারবে। আর অবশ্যই টেস্ট কেনার সময় অবশ্যই তোমরা যেন এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করো, যার ফলে তোমাদের ম্যাক্সিমাম 12% ডিসকাউন্ট হয়ে যাবে আর এই চ্যানেলটারও একটু হেল্প হয়ে যাবে। সো মহাদেবের নাম নিয়ে তোমরা প্রিপারেশনটা শুরু করো, আর অবশ্যই এই বিদ্যাকোষ কোডটা অ্যাপ্লাই করতে ভুলবে না। বিদ্যাকোষ কোডটা অ্যাপ্লাই করে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট যা চলছে সেটা পেয়ে যাবে। ডব্লিউবি তে তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের একটা এক্সাম হচ্ছে, আর তোমাদের এইখানে পুরোপুরি মেন্সের সিলেবাসটাকে তুলে দিয়েছে, মানে পুরো মেন্সটাই হচ্ছে পুরোপুরি প্রিলিটাকে স্কিপ করে দিয়ে। ওকে, তাহলে সেই দিক থেকে আমি বলতে পারি তোমাদের এখানে কটা সাবজেক্ট রয়েছে, মাত্র 4টে সাবজেক্ট রয়েছে। একটা হচ্ছে কি জিকে, 2 নাম্বার সাবজেক্ট চলে আসছে রিজনিং, 3 নাম্বার হচ্ছে ম্যাথ এবং 4 নাম্বার হচ্ছে ইংলিশ। এই 4টে সাবজেক্টের উপরে ভিত্তি করেই তোমাদের কিন্তু সিলেকশনটা নিতে হবে। দেখো জিকে তে তোমাদের রয়েছে কত, 25 নাম্বার, রিজনিং এ রয়েছে কত, 25 নাম্বার, ম্যাথে রয়েছে 25 নাম্বার, আর এইদিকে তোমাদের রিজনিং মানে ইংলিশে রয়েছে 10 নাম্বার। তাহলে তোমাদের এই টোটাল 85 নাম্বারের এক্সাম। বাট এই 85 নাম্বারের এক্সাম থেকে তোমাদের মেন্সের মধ্যে মেরিটে নিয়ে আসতে হবে। ওকে, এরপর তোমাদের ইন্টারভিউ আছে, ইন্টারভিউর নাম্বারটা যোগ হবে,
তারপরে তোমরা কিন্তু সিলেকশন পাবে। ওকে, তাহলে পুরোপুরি তাহলে তোমাদের এই যে এই সিলেবাসটা আছে এটার উপর পুরোপুরি ভিত্তি করে তোমাদের মানে এক্সামটা হচ্ছে, মানে সিলেকশনটা হচ্ছে। ওকে, তাহলে দেখো তোমাদের এইখান থেকে কিন্তু তোমাদের একটা টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। তোমরা হয়তো অল্প ভ্যাকেন্সি থেকে ঘাবড়ে যাচ্ছ, সেই দিক থেকে কিন্তু দেখো একদম ঘাবড়ে লাভ নেই। তোমরা পুরোপুরি একটা সাবজেক্টকে টার্গেট করো। দেখো একটা করে সাবজেক্টকে টার্গেট যদি তোমরা করতে পারো, ডেফিনেটলি তোমরা দেখবে যে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারছো। আর অবভিয়াসলি হয়তো আমার গলাটা শুনে অনেকে বুঝতেই পারছো যে আমার ভীষণই শরীর খারাপ। সো গলাটা যদি একটু ভারী ভারী লাগে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার কথা বলতে ভীষণই অসুবিধা হচ্ছে। আর আমি তোমাদের এর আগেও দুটো ভিডিও রেকর্ড করেছিলাম বাট ছাড়তে পারিনি। আমি অলরেডি তোমাদের এই কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছিলাম যে কি এই চ্যানেলে ভিউজ ভীষণ হারে ডাউন হয়ে গেছে। জানি না অ্যালগোরিদমের হয়তো কিছু প্রবলেম হচ্ছে, আমি জানি না এই ভিডিওতে কতগুলো ভিউ হবে না হবে। যেহেতু তোমাদের এক্সামটা চলে এসেছে সেই কারণে আমার মনে হলো যে একটা এই ভিডিওটা দিয়ে দেওয়া উচিত, কারণ তোমরা তাহলে তোমাদের টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারবে। নাহলে আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট যেন 2 সপ্তাহের একটা গ্যাপ দিয়ে তারপরে ভিডিও বানাবো। তাহলে দেখা যাক যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আগামী দিনেও আমরা যেমন ভিডিও দিচ্ছিলাম সেরকম ভাবে ভিডিও দিতে থাকবো। ওকে, তাহলে দেখো আমি কি বললাম তোমাদের হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। দেখো জিকে থেকে তোমাদের টার্গেট কতটা করতে হবে, জিকে থেকে তোমাদের টার্গেট করতে হবে মিনিমাম আমি বলছি এখানে 18 নাম্বার। দেখো 25 নাম্বার রয়েছে, 25 নাম্বারের মধ্যে তোমরা 18 নাম্বার আরামসে কিন্তু টার্গেট করতে পারবে জিকেতে। আমি এখানে বলছি না তোমাদের জিকেতে 25-এর মধ্যে 23 নিয়েছো, 24 নিয়েছো, 22 নিয়েছো, এত হাই ফাই নাম্বার বলছি না, কারণ আমি জানি যে জিকেতে কোনো কিন্তু সার্টেনিটি নেই যে তুমি এই নাম্বারটা পাবে কি পাবে না। ঠিক আছে, ওটা এক্সামের দিন তোমার কি তোমার রেঞ্জে কোশ্চেন পড়ছে না পড়ছে অনেক কিছু ম্যাটার করে যাচ্ছে। জিকেতে ফুল সিওরিটি দিয়ে কিন্তু প্রিপারেশন নেওয়া যায় না, যে কারণে আমি বলছি জিকেতে তোমরা এই 18 নাম্বার টার্গেট করো। ডেফিনেটলি তোমরা এখানে 18 নাম্বার তুলে নিয়ে আসতে পারবে। যারা একটু ভালো স্টুডেন্ট রয়েছে, আমি তাদের কথা বলছি, যারা একটু ভালো স্টুডেন্ট রয়েছে তারা হয়তো জিকেতে এখানে হয়তো 20 নাম্বার নিয়ে চলে আসতে পারে 25-এর দিক থেকে। ঠিক আছে, কারো হয়তো 20, কারো হয়তো 22, এরকম নাম্বার তারা অনেকেই পেতে পারে। ওকে, বাট তোমার ক্ষেত্রে আমি বলছি যে তুমি চাকরি পেতে হলে তোমাকে অ্যাটলিস্ট এই নাম্বারটা টার্গেট করে মানে নিয়ে আসতে হবে এই নাম্বারটা। ওকে, সেকেন্ড হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমাদের এই কলকাতা পুলিশের মধ্যে, এটা হচ্ছে কি রিজনিং। রিজনিং এর মধ্যে তোমাদেরকে এখানে যা 25 নাম্বার রয়েছে, 25 নাম্বার তোমাদেরকে মানে 25-এর মধ্যে তোমাদেরকে 22 তুলে নিয়ে আসতে হবে। আমি 22 এতটা হাইফাই নাম্বার বলছি এই কারণে, কারণ খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই রিজনিং এর ফুল সিলেবাসটাকে কভার করতে পারবে এবং কভার করে এক্সামে খুব অল্প টাইমের মধ্যে, কারণ তোমরা প্রত্যেকে জানো কলকাতা পুলিশে মানে পুলিশের এক্সামে আমাদের টাইমটা অনেকটাই কম পড়ে, কারণ আমাদের এখানে 1 ঘন্টা টাইম থাকে। আমাদের এই সার্কেল করতে করতে কিন্তু আমাদের 15 মিনিট আরামসে বেরিয়ে যায়। সেই জিনিসগুলো কিন্তু হয়তো ঠিকঠাক মতো অনেকে বুঝতেও পারে না। মানে মোটামুটি 15 মিনিট যখন এখানে বেরিয়ে যাচ্ছে মানে তোমাদের এক্সামটা শুধুমাত্র 45 মিনিটের উপর হয়ে থাকে। ওকে, যে কারণে আমি তোমাদের বলছি রিজনিংটা ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ রিজনিং এ তুমি খুব মাত্র অল্প টাইম দেয়, তুমি হয়তো রিজনিং এ 25টা কোশ্চেনের জন্য তুমি 15 মিনিট টাইম দিয়েও কিন্তু তুমি এখানে আরামসে 22-23, এমনকি কারো যদি রিজনিং ভালো হয়ে থাকে সে হয়তো 24-25ও স্কোর করে দিতে পারে। ওকে, আর এই টাইমটা শুধুমাত্র 15 মিনিট টাইম নিয়ে হতে পারে। ওকে, সেই জন্য তোমাদের সেই লেভেলে প্র্যাকটিস করতে হবে। ওয়েল, আমি তোমাদের এই রিজনিংটাকে কিভাবে পড়তে হবে না পড়তে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, এই ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি তো তোমাদের আমি আগামী দিনে দেবই, যেন তোমরা তোমাদের লক্ষ্যে ঠিকঠাক মতো পৌঁছাতে পারো। ওকে, এখানে আমি তোমাদের 22 নাম্বার ধরলাম এবং যারা একটু ভালো ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা হয়তো এখানে 22-এর জায়গায় হয়তো 24 নিয়ে আসবে। ওকে, দরকার নেই, যারা 24 নিয়ে আসতে পারছে সে নিয়ে আসুক, অসুবিধা নেই। বাট তোমাকে এই নাম্বারটা টার্গেট করে চলতেই হবে। ইনফ্যাক্ট তোমাকে এই নাম্বারটা নিয়ে আসতে হবে এক্সামে চাকরিটা পেতে হলে, কারণ তোমরা প্রত্যেকে জানি না কি অবস্থা হবে না হবে। আমি একটু পুরোপুরি কিন্তু ইউআরকে কেন্দ্র করে বলছি, আর প্রত্যেককে বলছি এটাই যে তোমরা ইউআরকে টার্গেট করে পড়াশোনা করো। তোমরা যদি ইউআরকে টার্গেট করে পড়াশোনা করো, বাই চান্স তোমাদের যদি কোনো না কোনো ক্যাটাগরি থাকে, তোমাদের যদি একটু নাম্বার কমও চলে আসে তাতে তোমাদের ক্ষতি কিছু নেই, বাট তোমাদের পড়াশোনাটা একটা রাইট ডাইরেকশনে সঠিক ওয়েতে ঠিকঠাক মতো মানে হয়ে যাবে। ওকে, এবার আমি চলে আসছি ম্যাথে। দেখো যেহেতু তোমাদের এখানে টাইম সংখ্যাটা অনেকটাই কম থাকে, ম্যাথে হয়তো অনেকে ল্যাগ করে যাবে। ঠিক আছে, সেই দিক থেকে আমি ম্যাথে বলতে পারি যে আমি দেখো নিজে ম্যাথ পড়াই, বাট স্টিল ম্যাথে আমি হয়তো তোমাদের হাইফাই টার্গেট দিতে পারবো না, কারণ আমি জানি হয়তো সবাই পেরে উঠবে না, কারণ অনেকে এখানে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে যাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না। বাট চিন্তা নেই, আমি যে হারে তোমাদের ম্যাথের স্ট্র্যাটেজি দেবো ওইভাবে তোমরা যদি পড়তে পারো ডেফিনেটলি তোমাদের একটা ভালো স্কোর হয়ে যাবে। সেদিক থেকে আমি তোমাদের বলতে পারি তোমাদের মিনিমাম ম্যাথে এখানে অ্যাটলিস্ট 17 নাম্বার স্কোর করতে হবে, মানে এই জায়গাটা তোমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে, 25-এর মধ্যে 17 নাম্বার করা কিন্তু বিশাল বড় একটা কিন্তু ব্যাপার না। ঠিক আছে, এক্সামে আমাদের মোটামুটি হয়তো এই 25টার মধ্যে 15টা কোশ্চেন তুমি এরকম হবে যেগুলো ভীষণই ইজি। এই ইজি কোশ্চেনগুলোকে তোমাকে একদম একটা ওয়ান শট করতে হবে এই ইজিগুলোকে। ওকে, বাকি তুমি এই যে 10টা নাম্বার মানে 10টা কোশ্চেন পড়ে থাকছে ম্যাথের মধ্যে, এই 10টা কোশ্চেনের মধ্যে তোমরা যদি আর 2টো থেকে 4টে কোশ্চেন যদি টার্গেট করে নিতে পারো, তাহলে তুমি দেখো 15 আর 4 19 তো তোমাদের এমনি হয়ে যাচ্ছে। কম করে আমি সেখানে 17 বলছি তোমাদের। ওকে, একটু ঠিকঠাক মতো পড়াশোনা করলে তোমরা কিন্তু এই 17 নাম্বারটা নিয়ে আসতে পারবে। আর আমি ওই কারণেই বারবার বলছি তোমাদের একটা সাবজেক্ট ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি বানাও, একটা সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা করো, মানে প্রত্যেকটা সাবজেক্টকে টার্গেট করো। একসাথে তুমি যদি নাম্বারটা দেখতে যাও তাহলে ডেফিনেটলি তোমাদের সেই নাম্বারটা অনেকটা বেশি বলে মনে হবে। এমনকি ম্যাথেও আমরা এই 25টা কোশ্চেন যা রয়েছে এই 25 নাম্বারকে দুটো ভাগে ভাগ করলাম, একটা ইজি 15 নাম্বার আর একটা টাফ মানে 10 নাম্বার। টাফ বলবো না, এগুলো মডারেট ক্যাটাগরি বলবো। ওকে, তোমাকে এই ইজি 15টাতে তো 100% টার্গেট করতে হবে, এটা তোমার একটাও ছাড়া যাবে না। এরপরে তুমি এই 10 টাপ যে রয়েছে এই 10টা কোশ্চেন এখান থেকে তুমি দুটো করো না কেন, তাহলে তো তোমাদের 17 হয়ে যাচ্ছে। ওকে, এবং যারা একটু ভালো স্টুডেন্ট রয়েছে তারা হয়তো এখানে 17 জায়গাতে একটু ভালো স্কোর করবে, দিয়ে হয়তো সে 22 নিয়ে আসবে। ওকে, এই গেল ম্যাথ। এরপর আমি চলে আসছি ইংলিশের ক্ষেত্রে, যেটা নিয়ে সবার মাথা ব্যথা। চিন্তা নেই, আমি ইংলিশের জন্য তোমাদের এর আগেও স্ট্র্যাটেজি দিয়েছিলাম, ইনফ্যাক্ট আবারও তোমাদের আমি স্ট্র্যাটেজি দেবো।
কিভাবে তোমাদের ভোক্যাব রেডি করতে হবে না করতে হবে, গ্রামার কি করে রেডি করবে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ঠিকঠাক মতো করে আলোচনা করে দেবো, কারণ কোনো সাবজেক্টে তোমাদের ছাড়া চলবে না। ওকে, সেদিক থেকে তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি, ইংলিশে দেখো খুব বিশাল কিছু না পারলেও তোমরা অ্যাটলিস্ট এখান থেকে 6 নাম্বার টার্গেট করো। 6 নাম্বার যদি তুমি এখানে 10-এর মধ্যে পেয়ে যাও, তাহলে সেটা ভীষণই একটা ভালো নাম্বার হয়ে যাবে। ওকে, এরপর আমি চলে এসেছি, যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা হয়তো 6-এর জায়গাতে 8 পাবে, ব্যাস, এর থেকে তো আর বেশি কিছু করার নেই। এবার দেখো, এটা হচ্ছে তুমি, ঠিক আছে, তুমি এখান থেকে সিলেকশন নিচ্ছ, আর এটা হচ্ছে কি টপার ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তারা হয়তো এই জায়গাটা অ্যাচিভ করবে। ওকে, আমি জানি টপার হয়তো এর থেকে আরো বেশি নাম্বার তুলে নিয়ে আসবে, ডেফিনেটলি এর আগেও পেয়েছে, আবারও পাবে, ইন ফিউচার প্রত্যেকে হতে পারে। 85-এর মধ্যে অনেকে হয়তো 83-82 করে নাম্বার পাচ্ছে। ওকে, যেটা কিন্তু একটা বিশাল বড় নাম্বার। ওকে, তো যারা ওই হারে নাম্বার পাচ্ছে তাদের হয়তো ডেফিনেটলি আজকে এই ভিডিওটা দেখার দরকার নেই, বাট যারা এই জায়গাতে রয়েছে তাদের ডেফিনেটলি আজকে এই ভিডিওটা দেখার প্রয়োজন পড়বে। ওকে, কারণ তারা নিজেদের মতো আইডিয়া করতে পারবে যে তারা কোন সাবজেক্টকে কিরকম ভাবে টার্গেট করলে তারা এই জায়গাটায় পৌঁছতে পারবে। ওয়েল, তাহলে তোমাদের দেখো এই নাম্বারটা যদি যোগ করে দেখো, আমি এই টপার ক্যাটাগরি আমি কথা বলছি, এই নাম্বারটা তোমরা যদি যোগ করে দেখো, ডেফিনেটলি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি 74 নাম্বারের একটা ভালো টার্গেট চলে আসছে। ঠিক আছে, 74 নাম্বার কিন্তু 85-এর মধ্যে চারটিখানি কথা নেই। হ্যাঁ, আমি জানি অনেকে হয়তো 82-83 পেয়ে যায়, অবভিয়াসলি তারা যাদের ক্যাপাবিলিটি আছে তারা ডেফিনেটলি পাবে, কিছু করার নেই সেখানে। বাট যারা একটু অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, যারা হয়তো একটু নিজেদের মধ্যে ক্ষমতা হয়তো কম আছে বলে মনে করছে, তারা হয়তো এই 74 নাম্বারটা আরামসে টার্গেট করতে পারবে। এবার আসছে আমি নর্মাল ক্যাটাগরি, এটাকে আমি ওয়াই থেকে চেঞ্জ করে নর্মাল ক্যাটাগরি রাখছি। ঠিক আছে, নর্মাল ক্যাটাগরি স্টুডেন্টগুলো নিজেকে এতটাই উইক পাবে, তারা হয়তো এই জায়গাটা পৌঁছানোর কথা ভাবতে পারে না। তাহলে তুমি দেখো এই নাম্বারটা তুমি যদি একটু যোগ করে দেখো, তাহলে কত হচ্ছে এখানে, এখানে দেখতে হবে তোমাদের 63 নাম্বার হয়ে যাচ্ছে। এই 25-এর মধ্যে এই 63 নাম্বারটা কিন্তু কোনো রকম ভাবে কোনো কম নাম্বার না। অবভিয়াসলি তোমাদেরকে এই নাম্বারটা তুলে নিয়ে আসতে হবে, কারণ তোমাদের যে হারে ভ্যাকেন্সিটা এসেছে বলা যাচ্ছে না যে কি হবে না হবে ইন ফিউচার। ওকে, তো সেই দিক থেকে দেখো, কেউ যদি তোমরা এখন থেকে যদি এই 63 নাম্বার টার্গেট করে চলো, ডেফিনেটলি আমি তোমাদের গ্যারেন্টি দিই বলছি তোমরা এই 63 নাম্বার তুলতে পারবে না। তোমাদেরকে এখন থেকে টার্গেট কি করতে হবে, 74 নাম্বারের টার্গেটটা করতে হবে, মানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ এই টার্গেটটা করতে হবে। তোমরা যদি সাবজেক্ট ওয়াইজ এই টার্গেটটা করতে পারো, মানে তোমরা যদি এই 74 নাম্বারের টার্গেটটা করতে পারো, 74 নাম্বারে টার্গেট করতে পারলে তবে গিয়ে দেখবে তোমার নাম্বারটা কিছুটা কমে গিয়ে হয়তো 63-তে চলে এলো, অথবা 65 হয়ে গেল, কিছু না কিছু একটা হতে পারে। তবে তোমাকে টার্গেট এই জায়গাটাতেই করতে হবে। পার সাবজেক্টে আমি কি বললাম, পার সাবজেক্টকে টার্গেট করো, পার সাবজেক্টকে টার্গেট করলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমাদের অ্যাটলিস্ট এই 63 নাম্বারের যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে তোমরা ইজিলি পৌঁছাতে পারবে। সো এই 63 নাম্বারে এই জায়গাতে কি করে পৌঁছবে, কি করে তোমরা 74 নাম্বারে টার্গেট করবে, সেই জিনিসটা নিয়ে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি আলাদা আলাদা করে স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের দেবই। এবার তাহলে আমাদের এই যে এই নাম্বারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই নাম্বারগুলোকে টার্গেট করতে গেলে আমাদেরকে 4টে স্টেপের মাঝখান দিয়ে যেতে হবে। তোমরা যদি এই নাম্বারটাকে টার্গেট করতে পারো, ডেফিনেটলি তোমরা গিয়ে দেখবে যে তোমরা হয়তো এই 63 নাম্বারের জায়গাটাতে পৌঁছে যাচ্ছ। আর রিটেনেই তোমাদের যদি 63 নাম্বার থাকে, এরপরে তোমরা হয়তো ইন্টারভিউতে যা পাচ্ছ, তোমাদের যতটা, মানে তখন বলতে পারছি না কেমন কি কাট অফ হবে না হবে, তার অনেক কিছু ডিপেন্ড করে যায় কাট অফের উপরে, মানে কাট অফের জন্য অনেক কিছু ডিপেন্ড করে যায়, তো সেই জন্য এখন থেকে কিছু বলা যাচ্ছে না। বাট তোমরা যদি এখান থেকে আরো হয়তো 10ও পেয়ে থাকো, মানে ইন্টারভিউতে কম করে আমি ধরছি, তাহলে সেখানে তোমাদের 73 নাম্বার চলে আসছে। আই থিঙ্ক, আমার মনে হয় যে 73 নাম্বার দিয়ে মানে ভ্যাকেন্সি যা আছে তাতেও তোমাদের হয়তো সিলেকশনটা হয়ে যাওয়ার কথা, ইনফ্যাক্ট হয়ে যাবে আমার যতটা মনে হয় এই 73 নাম্বারে। হয়তো এর থেকে বেশি কি হবে না হবে আমি বলতে পারছি না এখন, কারণ কোশ্চেন জানা নেই আমাদের এখানে, কোশ্চেন হয়নি, কিছু হয়নি, এই কাট অফ টাট অফ নিয়ে আমি এখন কিছুই বলতে পারছি না। বাট তোমাদের এই রাখাতে যদি তোমরা টার্গেট রাখতে পারো, তো আই থিঙ্ক তোমাদের সিলেকশনটা ইজিলি হয়ে যাবে। আর যদি তোমাদের কোশ্চেন ইজি হলো বাই চান্স, তাহলে তখন কি হলো, এই 74 নাম্বারে তুমি যখন টার্গেট নিয়ে পড়বে ইজি কোশ্চেনে, ডেফিনেটলি তুমি দেখবে এই 63টাকে তুমি অ্যাচিভ করে গিয়ে তোমরা হয়তো এর থেকে আরো একটু বেশি নাম্বার তুলে নিয়ে আসতে পারছো। ওকে, তো সেই জন্য আমি বলছি তোমাদেরকে এখন থেকেই কম্পিটিশনের কথা মাথায় রেখে তোমরা এই হাইফাই নাম্বার 74 নাম্বারটাকে টার্গেট করো, এবং তার জন্য আমি তোমাদের 4টে স্টেপ বলবো। তোমরা যদি এই 4টে স্টেপের মধ্য দিয়ে এগো, ডেফিনেটলি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই 4টে স্টেপের মধ্যে আমাদের প্রথম স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সিলেবাস। দেখো, তোমাকে যা সিলেবাস রয়েছে তোমাকে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার মতো এটা আসতে পারে, ওটা আসতে পারে, অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, আসতে পারে এই জায়গাটা ছেড়ে দিয়ে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করো, যেটা 100% এক্সামে আসছে এতদিন ধরে, সেই জিনিসগুলোকে আগে কভার করো। যখন আমি সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি ভিডিও দেবো, সেখানে তোমাদের সিলেবাস সম্বন্ধে পুরোটা আলোচনা করে দেবো, এবং তার সঙ্গে আমি তোমাদের বলে দেবো কি করে তোমরা এক একটা সিলেবাসগুলোকে শেষ করবে। যখনই তুমি তোমার এই সিলেবাসটা দেখো, সিলেবাস কিন্তু আমাদের এই কম্পিটিটিভ এক্সামে জীবনেও শেষ হয় না। ঠিক আছে, সিলেবাসটা তোমাদের এখানে শেষ করতে গেলে তোমাদের অ্যাটলিস্ট যদি এখান থেকে 80% তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যায়, তোমরা অটোমেটিক দেখবে যে তোমাদের এখন মার্কেটে যতটা কম্পিটিশন হচ্ছে, তোমরা অলরেডি 80% স্টুডেন্টদের থেকে অটোমেটিক এগিয়ে যাচ্ছ, যদি তোমরা শুধুমাত্র 80% সিলেবাসটাকে ভালো মতো কভার করতে পারো। কারণ সিলেবাসই ম্যাক্সিমাম স্টুডেন্ট কভার করতে পারে না, মানে একই জিনিসকে তারা বারবার বিভিন্ন জায়গা থেকে পড়ে যায়, যার ফলে তাদের পুরোপুরি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুরোপুরি সিলেবাসটা হয়তো শেষ হয় না। আমি ওই জন্য বারবার বলছি এই ভুলগুলো একদম করবে না, জাস্ট পুরোপুরি নিজের সিলেবাস শেষ করো নিজের মতো করে, একদম পুরোপুরি। সেটা ডেফিনেটলি কোনো না কোনো পেড কোর্স থেকে হতে পারে, বা কোনো টিচারের কাছ থেকে হতে পারে, যা মানে যে যেখানে
সুইটেবল আছো, যে স্যারের কাছে পড়ছো তোমরা বা যেই ম্যামের কাছে পড়ছো সেখান থেকে ডেফিনেটলি পড়তে থাকো। যেখান থেকে তোমরা পেড কোর্স কিনছো কেনো, বাট কারো মুখের কথা শুনে তোমরা পেড কোর্স একদম কিনতে যাবে না। পুরোপুরি আগে ডেমো ক্লাস দেখবে, ডেমো ক্লাস দেখার পরে পুরোপুরি একটা চ্যাপ্টার, হয়তো আমি ম্যাথের কথাই বলছি এখানে, ম্যাথে তুমি হয়তো পুরোপুরি একটা চ্যাপ্টার শেষ করবে, একটা চ্যাপ্টার শেষ করে সেই চ্যাপ্টারটাকে তোমরা 2-3 বার রিভিশন করবে, রিভিশন করার পর তোমরা প্রিভিয়াস ইয়ার মানে PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে ওই চ্যাপ্টার ওরিয়েন্টেড, এবং সেখান থেকে তোমাদের যদি 50 থেকে 60% কোশ্চেন যদি হয়ে যায় তাহলে তুমি জানবে যে যেই টিচারের কাছ থেকে তুমি মানে ডেমো ক্লাসটা দেখেছিলে সেই টিচারটা ঠিকঠাক ভাবে তোমাকে পড়িয়েছে। ওকে, এই প্রথম দিকে কিন্তু তোমাদের এই 50 থেকে 60% কোশ্চেন হবে, ইনফ্যাক্ট তোমার মনে হবে যে তুমি এই কোশ্চেনগুলো জানো, বাট এই মুহূর্তে করতে পারছো না, হয়তো ঠিকঠাক মতো প্র্যাকটিস করলে তুমি হয়তো এই জায়গাটাতে পৌঁছে যেতে পারবে। এই জিনিসটা তোমার মনে হবে, যখন তোমার এই জিনিসটা মনে হবে তখনই তুমি জানবে যে তুমি ঠিকঠাক জায়গা থেকে পড়াশোনা করছো। এরকম ভাবে টিচার সিলেকশন করতে হয়। আমি প্রবলেম বেসড নলেজ মানে পিতা পুত্রের অঙ্কতে মাত্র 4টে ভিডিও দিয়েছি, এই 4টে ভিডিওতে আমি পুরোপুরি জিনিসটা কভার করেছি। সেই 4টে ভিডিওকে মানে যা যা কোশ্চেন আছে সেইগুলোকে তোমরা হাতে নিজে 4 থেকে 5 বার প্র্যাকটিস করো। 4 থেকে 5 বার প্র্যাকটিস করার পর তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করো, দেখবে যে কি এই পিতা পুত্রের অঙ্ক থেকে তোমাদের অ্যাটলিস্ট 50 থেকে 60% কোশ্চেন ইজিলি হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট তোমার মনে হবে যে কি তুমি যদি কোনো কোশ্চেন করতেও না পারো, তুমি অ্যাটলিস্ট দেখবে যে কি 90% কোশ্চেন তোমার এখান থেকে পুরোপুরি জানা কোশ্চেন করছে। বাকি যেগুলো তোমার অজানা বলে মনে হচ্ছে সেগুলো হয়তো কি এই পুরোপুরি এই কনসেপ্ট দিয়ে আছে, যে 4টে ভিডিওতে আমি বলেছি ওই 4টে ভিডিওর কনসেপ্ট দিয়ে হয়েছে, বাট হয়তো তুমি হয়তো ওই মুহূর্তে ধরতে পারছো না। বাট তোমার আমি এখান থেকে এইটুকুটা বলতে পারছি যে 90% কোশ্চেন তোমার জানা বলে মনে হবে। হতে পারে এখানে মাত্র আমার 4টে ভিডিও রয়েছে, বাট এই 4টে ভিডিও কিন্তু যথেষ্ট। ওকে, এই হলো সিলেবাস। এবার আমি সেকেন্ড তোমাদের পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে পুরোপুরি আমি রিভিশনের কথা বলছি। দেখো, সিলেবাস তোমাদের কমপ্লিট করতে হবে যত তাড়াতাড়ি পারো, আগে মানে মানে সিলেবাসটাকে আগে শেষ করো। তারপরে দেখো সিলেবাস করতে করতে রিভিশন করাটা একটু চাপই হয়, ঠিক আছে? যদি না হয় খুব বেশি জোর দেওয়ার দরকার নেই, বাট মাঝে মাঝে একটু একটু করে তোমরা সিলেবাসগুলো দেখতে থাকো, যেন পুরোপুরি যেন না ভুলে যাও, ঠিক আছে? যখনই তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, সিলেবাস কমপ্লিট হওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে রিভিশন চলবে, আর রিভিশনের সঙ্গে সঙ্গে 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি প্র্যাকটিস, ঠিক আছে? রিভিশনের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস, এই দুটোকে কিন্তু তোমাদের একসাথে নিয়ে চলতে হবে। যখনই তোমাদের এই রিভিশন আর প্র্যাকটিস একসাথে চলবে তখন তোমরা বুঝতে পারবে যে তোমরা কোনো জিনিস ভুলছো না। আর প্র্যাকটিস করতে গিয়ে তোমাদেরকে আমি দুটো জিনিস বলে দিচ্ছি। দেখো, প্র্যাকটিসটা তোমাদের দু রকম ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে কি MCQ ফরম্যাটে, আর আরেকটা হচ্ছে তোমরা সিলেবাস ওরিয়েন্টেড। দেখো, MCQ ফরম্যাটে যেটা করছো সেটা বিশেষ করে আমি জিকের ক্ষেত্রে বলবো, জিকের জন্য বেস্ট হচ্ছে কি MCQ প্র্যাকটিস করো, মানে সিলেবাস আগে শেষ করে নেওয়ার পরে তোমরা জিকের MCQ প্র্যাকটিস করবে, তবে গিয়ে তোমরা দেখবে যে তোমরা সিলেবাসে যা যা পড়েছো সেখান থেকে জিকেটা তোমাদের ইজিলি মনে থাকছে। এরপরে আমি চলে আসছি সিলেবাস ওরিয়েন্টেড। দেখো, সিলেবাস ওরিয়েন্টেড প্র্যাকটিস বলতে তোমাদের আমি এখানে বলবো শুধুমাত্র রিজনিং প্লাস ম্যাথের কথা, মানে তুমি খাতাতে যে কটা নোট তুমি বানিয়েছো সেই নোটগুলোকে বারবার প্র্যাকটিস করো, এই একটা প্র্যাকটিস হচ্ছে এখান থেকে। নেক্সট আমি 4 নাম্বার পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে আমাদের মক টেস্ট। ওকে, দেখো, মক টেস্ট তুমি প্রিপারেশন যাই করে নাও, যতদিন না পর্যন্ত তুমি মক টেস্ট দেবে ততদিন পর্যন্ত সিলেকশন অলমোস্ট ইম্পসিবল। আর তোমরা মক টেস্টটা দু রকম ভাবে দেবে, একটা হচ্ছে ফুল লেন্থ যে টেস্ট রয়েছে ফুল লেন্থ টেস্ট, আর একটা হচ্ছে তোমাদের সেকশনাল টেস্ট। ওকে, এই দুটোকে তোমাদের দিতে হবে। এই সেকশনাল টেস্টটা আমি বিশেষ করে তোমাদের বলবো যে তোমরা এখানে এই জিনিসটা পুরোপুরি রিজনিং এবং ম্যাথের জন্য তোমরা এই সেকশনাল টেস্টগুলো একটু প্রেফার করবে, কারণ তোমরা এই জিনিসগুলো সেকশনাল যদি প্রেফার করো তাহলে তোমাদের এখান থেকে স্পিড অ্যাকিউরেসি প্রত্যেকটা জিনিসগুলো বাড়তে থাকবে। তো তোমাদের এই ফুল লেন্থ আর এই সেকশনাল টেস্ট এরকম ভাবে তোমাদের মক টেস্টটা দিতে হবে, কারণ তুমি মক টেস্ট দিলে তবে গিয়ে তুমি দেখতে পাবে কি তোমাদের স্পিড ইনক্রিজ হয়ে যাচ্ছে, তোমাদের এখানে অ্যাকিউরেসিটাও বেড়ে যাচ্ছে, তোমরা যে কোশ্চেন পড়ছো মানে কোশ্চেন পড়ে আন্ডারস্ট্যান্ডিং সেই জিনিসটা কিন্তু তোমাদের এখানে চলে আসছে। মানে অনেকে দেখবে কোশ্চেন পড়ে হয়তো বুঝতে পারে না, বা মানে কোশ্চেন পড়তে হয়তো অনেকক্ষণ টাইম নিয়ে যায়, যে কারণে তোমাদের কোশ্চেন পড়ার স্পিডটাও কিন্তু বেড়ে যাবে এখানে তোমরা যদি রেগুলার মক টেস্ট দিতে থাকো। আর এর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে কি যখনই তোমরা এই সেকশনাল টেস্টগুলো দেবে তখন দেখবে কি তোমাদের এখানে ক্যালকুলেশন স্পিডটাও কিন্তু যথেষ্ট হারে বেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট রিজনিং পড়ে রিজনিংটাকে সলভ করার ক্ষমতা কিন্তু অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। আর এক্সামের আগে তোমাদের অ্যাটলিস্ট এই জিনিসগুলো মানে পুরোপুরি ফুল কনফিডেন্ট থাকাটা ভীষণই জরুরি। যখনই তুমি কনফিডেন্ট থাকবে তখনই গিয়ে তোমার এক্সামে তোমার যাই অবস্থা থাকুক না কেন তুমি এক্সামে গিয়ে ভালো পারফর্ম করে আসবেই আসবে। আর ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ স্টুডেন্ট এই কনফিডেন্ট থাকতে পারে না কেন, কারণ তারা মক টেস্টটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দেয়। তারা ভাবে যে কি আগে সিলেবাস শেষ হোক তারপরে আমি মক টেস্ট দেবো, বাট এরকম করতে থাকলে তো আর পুরোপুরি কোনোদিন সিলেবাস শেষও হয় না, মক টেস্ট দেওয়া থেকে অনেকটা স্টুডেন্ট পিছিয়ে থেকে যায়। সিলেবাস তোমাদের পুরোপুরি শেষ না হলেও 80% তো তোমাদের যদি সিলেবাস শেষ হয়ে থাকে তাতে তোমরা যদি রেগুলার মক টেস্ট দিতে পারো ডেফিনেটলি তোমাদের সিলেকশন হয়ে যাবে। তো তোমরা যদি এই 4টে স্টেপ ঠিকঠাক মতো আমি যেভাবে বললাম সেভাবে ফলো করতে পারো, প্রথমে সিলেবাস, তারপর রিভিশন এবং প্র্যাকটিসটা সঙ্গে সঙ্গে চলবে, এবং এর সঙ্গে কি থাকবে যে মক টেস্টও থাকবে, যে তোমরা যদি এই 4টে স্টেপ পরপর ফলো করতে পারো ডেফিনেটলি তোমাদের সিলেকশনটা হয়ে যাওয়া উচিত। আর অবশ্যই আমি তোমাদের এই মক টেস্টের জন্য আমি আবারও বলছি তোমরা টেক্সট বুক অবভিয়াসলি টেক্সট বুক থেকে মক টেস্ট দাও, কারণ টেক্সট বুকে তোমরা অনেক ধরনের মক পেয়ে যাবে। ইন ফিউচার আমি তোমাদের বলবো যে তোমরা এই MTA CGL CHS এই কোশ্চেনগুলোকে, এখানে যা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে তোমরা কিভাবে মানে WP এর জন্য বা SI এর জন্য কি হারে তোমরা ইউজ করতে পারো, এই কোশ্চেনগুলোকে কিভাবে এই মক টেস্টগুলোকে তোমাদের মানে বেটার ওয়েতে ইউজ করা যেতে পারে, প্রত্যেকটা জিনিস আমি আগামী দিনে হয়তো বলবো যখন তোমাদের এই স্ট্র্যাটেজি ভিডিওগুলো দেবো। কারণ তোমরা প্রত্যেকে জানো যে আমাদের এই WP কোশ্চেনগুলো এখন সেন্ট্রাল ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে কিছুটা হলেও, যে কারণে আমাদের এই সেন্ট্রালে যা কোশ্চেন আসছে CGL CHSL এই ধরনের
কোশ্চেনগুলোকে একটু চোখে রাখা উচিত এবং ওই রকম একটু প্র্যাকটিস করা উচিত। দেখো ডেফিনেটলি আমি বলছি না যে তোমরা সিজিএল জিএসএল পুরোপুরি একদম প্র্যাকটিস করতে পারবে একদমই না, আর সেটা হওয়া পসিবলও না। বাট ওখান থেকে কি করে বেটার ওয়েতে একদম পুরোপুরি জিনিসগুলোকে বেছে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে সেই জিনিসটা আমি আগামী দিনে আলোচনা করে দেবো। এই মুহূর্তে তোমরা তোমাদের যে কটা এক্সাম আছে, কলকাতা পুলিশ, তারপর তোমাদের ডব্লিউবিপি আর তারপর তোমাদের এসআই, মানে ডব্লিউবিপি এসআই, এই কটা যে এক্সাম রয়েছে এই 3টে এক্সামকে তোমরা এখন টার্গেট করো। ডেফিনেটলি দেখবে একটা না একটাতে সিলেকশন হয়েই যাবে। সো এখন থেকে পড়াশোনাটার উপরে একটু জোর দাও। ডেফিনেটলি এতে তোমরা যদি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো, যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে ঠিকঠাক মতো পড়াশোনা করলে ডেফিনেটলি এই 3টের মধ্যে কোনো না কোনো একটাতে তোমাদের আরামসে সিলেকশনটা হয়ে যাবে। আর নেক্সট ভিডিও আসছে ম্যাথের উপর, মানে কি করে তোমাদের ম্যাথে 22 বা 23 প্লাস স্কোর করতে পারবে, মানে কিভাবে 22-23 টার্গেট করবে তোমরা, অ্যাটলিস্ট কিভাবে ম্যাথ পড়তে হয়, কিভাবে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, এই ব্যাপারে ম্যাথের উপর ভিডিও নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। তারপরে আমরা আলাদা আলাদা করে বিভিন্ন স্ট্র্যাটেজির ভিডিও দেবো। ইনফ্যাক্ট আমি কলকাতা পুলিশে তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা কলকাতা পুলিশের যে 100 নাম্বার রয়েছে সেটাকে তোমরা কিরকম কি টার্গেট করতে পারো না পারো, বাট তোমাদের প্রিপারেশনটা এই ওরিয়েন্টেডই চলবে। ওকে, আর আগামী দিনে ডব্লিউবিপি এসআই যারা ফর্ম ফিল আপ করবে, ডব্লিউবিপি এসআইদের জন্য আমাকে স্ট্র্যাটেজি ভিডিও বানাতে হবে, তো সেটাও আমি আগামী দিনে আলোচনা করে দেবো কোনো না কোনো একটা ভিডিও। সো আমার এই এফর্টটাকে একটু অ্যাপ্রিশিয়েট করে তোমরা ডেফিনেটলি একটা লাইক করে দিও। সো আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।